juice. $49 শুরু করবো না ওয়েট করবো একটু? ম্যাডাম যদি একটু 2 মিনিট ওয়েট করতেন, সবাই চলে আসছে। 1 মিনিট না, 10টা 1। আচ্ছা ঠিক আছে। आदम मैडम।
Participant 96. তাহলে আমি শুরু করি। আচ্ছা, তোমাদের আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, গুগল ফর্মটা একটু ফিল আপ করে দিও যারা যারা ক্লাসে আসছো, ঠিক আছে? কোথায় লিংক দিয়েছেন ম্যাডাম? এই যে এতে কমেন্ট বক্সে গুগল ফর্মের লিংক দেখো। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, তোমাদের কি আগের কার্ডটা শেষ হয়ে গেছে? জি ম্যাডাম। জি ম্যাডাম। তাহলে পরের কার্ড ডাইজেশন, অ্যাবজর্পশন, বায়োএনার্জেটিক্স, মেটাবলিজম, ওখানে চলে যাই আমি। আচ্ছা, আগের কার্ডের কোথাও কোনো সমস্যা আছে? নাকি পড়ো নাই এখনো? হুম, আচ্ছা পরে বলা যাবে না। তোমরা কাজ একটু বাকি আছে, বাকি সব পড়া আমাদের পড়া বাকি আছে, আমাদের পরে একটু বাকি আছে, তোমাদের পড়া বাকি আছে। আচ্ছা, তোমরা আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে তোমাদের ব্যাচ টিচারের সাথে একটু কন্ট্যাক্ট করবা, কারণ আসলে আইটেম না নিলে তো তোমরা পড়বা না, পরে একসাথে অনেক জমে যাবে। হ্যাঁ, পরে একসাথে জমে যাবে, তোমাদেরই কষ্ট হবে। সবসময় তো এরকম অবস্থা থাকবে না, কোনো না কোনো সময় তো ঠিক হবেই। ঠিক আছে, আমি তাহলে পরের ইয়েতে চলে যাই, ডাইজেশন দিয়ে শুরু করি। আচ্ছা, ডাইজেশন, অ্যাবজর্পশন এগুলা কিন্তু তোমাদের অনেকটাই ফিজিওলজিতে পড়ানো হয়, মানে ফিজিওলজি মতো অত ডিটেলস আমরা পড়াই না, আমরা সাধারণত যে যেটুকু লাগে পাইবার জন্য সেটুকুই পড়াই। তোমাদের কি ফিজিওলজিতে শেষ হয়ে গেছে এই কার্ড, নাকি শুরু করে নাই? ম্যাডাম কেবল শুরু হয়েছে। কেবল শুরু হয়েছে না? কয়টা ক্লাস হয়েছে? ম্যাডাম এখনো লেকচার ক্লাস হয়নি, তবে টিউটোরিয়াল ক্লাস শুরু হয়েছে জিআই ট্র্যাক্টের উপরে। ওখানে বেশিরভাগই পড়ায় দিবে, আমাদের এখানে খালি মানে কার্ডগুলার অ্যারেঞ্জমেন্ট এভাবেই প্যারালালি করা হয়েছে আর কি, যেন পাশাপাশি পড়লে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, তাহলে ডাইজেশন দিয়ে শুরু করি। What is digestion? It's the process by which protein, fat and complex carbohydrates are broken down. সব কিন্তু ভাঙবে না, যেগুলা ম্যাক্রোমলিকুল সেগুলা ভাঙবে। মানে protein, fats and complex carbohydrates are broken down into absorbable units with the help of digestive juice. with the help of digestive juice কথাটা বলা লাগবে। আর এখন দেখো অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনে কি হয়, এই যে ব্রেকডাউন প্রোডাক্ট ম্যাক্রোমলিকুল গুলার সাথে যেগুলা মাইক্রোমলিকুল ওয়াটার, এরা সবই অ্যাবজর্পশন হবে। তাহলে it is a process by which the products of digestion and the vitamin, minerals and water cross the mucosa and enter the lymph or the blood. তাহলে আগে হবে ডাইজেশন, তারপর হবে অ্যাবজর্পশন। এখন দেখো ডাইজেশনের ডেফিনিশন আমি বলছিলাম উইথ দ্য হেল্প অফ ডাইজেস্টিভ জুস। দ্য ডাইজেস্টিভ জুসের মধ্যে কি থাকে? এনজাইম থাকে। তাহলে ডাইজেশন ইনভলভস দ্য অ্যাকশন অফ লার্জ নাম্বার অফ ডাইজেস্টিভ এনজাইমস। ডাইজেস্টিভ এনজাইমস কোত্থেকে আসে? জিআই ট্র্যাক্টের বিভিন্ন গ্ল্যান্ড থেকে আসে। সবার উপরে কি? সালাইভারি গ্ল্যান্ড। তোমরা অ্যানাটমিটা চিন্তা করো যে সবার উপরে জিআই ট্র্যাক্টের ভিতর দিয়ে পাস করার সময় সবার উপরে আসবে সালাইভারি গ্ল্যান্ড, ওটা হচ্ছে কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, একটা কার্বোহাইড্রেটস। সালাইভারি গ্ল্যান্ডের এনজাইমগুলো কিন্তু আর কোনো ম্যাক্রোমলিকুলের উপর কাজ করবে না। স্টমাকের থেকে যে এনজাইম আসে সেটা প্রোটিন এন্ড ফ্যাটের উপরে কাজ করে।
এখানে স্টোমাকের এনজাইম গুলো কার্বোহাইড্রেটের উপর কাজ করবে না। আর এক্সোক্রাইন পোর্শন অফ প্যানক্রিয়াস এই এনজাইম গুলো সবকিছুর উপরে কাজ করে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ডিএনএ, আরএনএ সব। আর এই যে ডাইজেস্টিভ এনজাইমকে এড করে কে, আরো কিছু জিনিস, সেটা হচ্ছে বাইল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দুইটা না থাকলে আসলে ডাইজেস্টিভ এনজাইম গুলা কাজ করতে পারে না। তাহলে এক্সোক্রাইন পোর্শন অফ প্যানক্রিয়াস গেল, তার মানে এক্সোক্রাইন পোর্শন বলা মানে কি, আমার একটা এন্ডোক্রাইন পোর্শন আছে, এন্ডোক্রাইন পোর্শন থেকে কি আসে, হরমোন আসে, ইনসুলিন, গ্লুকাগন, এই মেইনলি এই দুইটা হরমোন আসে। তারপরে প্যানক্রিয়াসের পরে আরো নিচে গেলে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের সেলের ভিতরে কিছু এনজাইম থাকে, ওগুলো হচ্ছে ডাইস্যাকারাইডেস আসে, আর হচ্ছে বলে অ্যামাইনো অ্যাসিড স্প্লিটিং এনজাইম, ডাইপেপটাইডেস। এই দুইটা এনজাইম আসে স্মল ইন্টেস্টাইন থেকে। আর এনজাইম গুলোকে অ্যাক্টিভেট করার জন্য বেশিরভাগই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বাইল, এই দুইটা দরকার হয়। এটা হচ্ছে মোটামুটি একটা চার্ট, এটা খুব ডিটেলস আমরা যাব না, তোমাদের ফিজিওলজিতে পড়াবে। দেখো এটা গ্যাননের চার্ট, একটু দেখে নিও। স্যালিভারি গ্ল্যান্ড থেকে স্যালিভারি আলফা অ্যামাইলেজ আসে, স্টার্চের উপরে কাজ করে। লিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে লিঙ্গুয়াল লাইপেজ আসে, টিজির উপরে কাজ করে। স্টমাক থেকে আসে পেপসিনোজেন, এটা অ্যাক্টিভেট করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে প্যানক্রিয়াস থেকে যে প্রোটিন স্প্লিটিং এনজাইম গুলো আসতেছে, এগুলো সবই এন্টারোপেপটাইডেস দিয়ে ইনিশিয়ালি অ্যাক্টিভেটেড হয় ট্রিপসিন, এবং তারপরে সেই ট্রিপসিনটা বাকি সব এনজাইমকে অ্যাক্টিভেট করবে। ইন্টেস্টাইনাল মিউকাসের থেকে অনেক আসে, যে সব ডাইপেপটাইডেস আর ডাইপেপটাইডেস, অ্যামাইনো পেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস আর ডাইস্যাকারাইডেস, এই সব এনজাইম গুলো আসবে ইন্টেস্টাইনাল মিউকাস থেকে। ঠিক আছে, এইটার ডিটেলস তোমরা ফিজিওলজিতে পড়বা, এখানে আমি জাস্ট টেবিলটা দেখালাম আর বেশি যাব না। এখন আসলে তোমাদের এতে আছে হরমোনাল কন্ট্রোল, লোকাল হরমোনস অফ জিআইটি। আমাদের এখানে খুব বেশি ধরবে না, ফাংশন টাংশন আর তো দুই চারটা ধরতে পারে, কিন্তু নামগুলা লাগবে। গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, কোলেসিস্টোকাইনিন, তারপরে ভিআইপি। তাহলে গ্যাস্ট্রিন কোত্থেকে আসে, জি সেল, জি সেল অফ দ্য অ্যান্ট্রাম অফ দ্য স্টোমাক। এগুলা কিন্তু ভাইবায় টুকটাক ধরে, খুব বেশি না ধরলেও টুকটাক ধরে। যে জি সেল থেকে আসে, জি সেলটা কোথায় থাকে। গ্যাস্ট্রিন কি কাজ করে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন স্টিমুলেট করে এবং গ্যাস্ট্রিক মিউকোসা গ্রোথটা স্টিমুলেট করে। Cholecystokinin is secreted by the eye cells in the mucus of the duodenum and jejunum. তাহলে ওটা জেজুনাম এবং ডিউডেনাম থেকে সিক্রেটেড হয়। যখন পার্শিয়ালি ডাইজেস্টেড ফ্যাটি অ্যাসিড এগুলা যায়, তার রেসপন্সে কোলেসিস্টোকাইনিন সিক্রেটেড হয় এবং এটা কি করে, গল ব্লাডারকে কন্ট্রাক্ট করে বাইল সিক্রিশনে হেল্প করে এবং স্টমাকের কন্ট্রাকশনটা কমায় দেয়। মানে সে কি করে, স্টমাকে খাবারটা যেন একটু বেশিক্ষণ থাকে সেটার ব্যবস্থা করে। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স কম কেন? ওদের কি নেটে সমস্যা নাকি? ম্যাডাম 118 জনের মতো। স্টুডেন্ট কত? স্টুডেন্ট কি মাত্র 118 জন? 190 জনের মতো ম্যাডাম। তাহলে ম্যাডাম আমাদের এখানে সর্বোচ্চ ক্লাস করেছে 138 জনের মতো, 138 বা 140 এরকম, এর চাইতে বেশি হয়নি ম্যাডাম। না, আমার তো গত ক্লাসে বোধহয় 130 বা এরকম ছিল, জি ওই ম্যাডাম। জন্যই আমি বললাম। আচ্ছা ঠিক আছে, তোমরা নিজেরা পড়ে যদি হয় তাহলে তো অসুবিধা নেই, কিন্তু পার্সেন্টেজ তো থাকবে না।
নাও গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড এটা কি করে মোটর অ্যাক্টিভিটি অফ স্টমাক ডিক্রিজ করে, তার ফলে এমপ্টিং অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট। এইগুলার কাজ হচ্ছে যে মোটিলিটিটা রেগুলেশন করা, মোটিলিটি রেগুলেশন করার ফলে আলটিমেটলি ইট গেটস টাইম ফর ডাইজেশন। মটিলিন হচ্ছে আপার ডিউটেনামে peripheral blood vessel and inhibition of gastric acid secretion. তাহলে এটা কি করে স্ফিংক্টার ডাইলেট করে। আর সোমাটোস্ট্যাটিন তার মানে কি এইগুলা সব সিক্রেশন বন্ধ করে দেয়। সোমাটোস্ট্যাটিন inhibits the secretion of gastrin, VIP, GIP, secretin and motilin. Its secretion stimulated by acid in the lumen. এখন আসো ইন্ডিভিজুয়ালি ডায়েটারি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আজকে তো একসাথে সব শেষ করা যাবে না, কার্বোহাইড্রেট দিয়ে শুরু করি। আমরা ডায়েটারি কার্বোহাইড্রেট আমরা কি ফর্মে খাই? মেইনলি স্টার্চ ফর্মে। আর যদি তোমাদের জিজ্ঞেস করে কি খাই, তোমরা তো আগে কেন জানি আলু বলো, জানি না আমি, অথবা বলো স্টার্চ। কিন্তু কি খাই? স্টার্চ আমাদের কোনো খাবারের নাম তো স্টার্চ নাই, তাই না? খাবারে হচ্ছে ভাত, রুটি এগুলা বলো। এবং তোমরা এই যে আইটেম নিতে বা ফাইনাল পরীক্ষার সময় তোমরা ফুডের নাম জিজ্ঞেস করলে পারো না। ফুডের নাম জিজ্ঞেস করলে তোমরা বলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট তো ফুডের নাম না, এটা তো একটা ম্যাক্রোমলিকুল, তাই না? ফুডের নাম তো তোমরা যা খাও খাবারের নাম বলবা। তাহলে প্রিন্সিপাল ডায়েটারি কার্বোহাইড্রেটস are polysaccharide, disaccharide and monosaccharide. Starches and their derivatives are only polysaccharide that are digested to any degree in the human gastrointestinal tract. আমরা যে পলিস্যাকারাইড খাই এর মধ্যে স্টার্চটাই শুধু মানুষ ডাইজেস্ট করতে পারে। ডাইস্যাকারাইড কোনটা খাই আমরা? ল্যাকটোজ, সুক্রোজ। এছাড়া মনোস্যাকারাইড গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আচ্ছা, এখন তোমাদের একটা, আমরা কি গ্লুকোজ খাই নাকি? সরাসরি আমরা কি কোনো খাবারে গ্লুকোজ খাই? এটা তোমাদের কামাল স্যারের খুব প্রিয় কোশ্চেন একটা। ওগুলাতে সরাসরি গ্লুকোজ খাওয়া হয়। কোনটাতে? মানে এনার্জি ড্রিঙ্ক আছে না কতগুলো গ্লুকোজে, যেমন গ্লুকাগন ডি বা এরকম কিছু, ওগুলাতে সরাসরি গ্লুকোজ খাওয়া হয়। আচ্ছা, নরমাল খাবারে গ্লুকোজ থাকে না, তাই তো? নরমাল খাবারে গ্লুকোজ থাকে না, কিন্তু আমরা যদি গ্লুকোজ ড্রিঙ্ক খাই তাহলে থাকতে পারে। এরপরের কোশ্চেন করে এটা কোন গ্লুকোজ? গ্লুকোজের আইসোমার পড়ছো না? এটা কোন গ্লুকোজ? ডি গ্লুকোজ। এটা স্যারের খুব প্রিয় কোশ্চেন যে আমরা খাই, যদি মুখে খাই ডি গ্লুকোজ খাই আর এল অ্যামাইনো অ্যাসিড খাই। এটা একটু নোট করে রাখো, হ্যাঁ? ডি গ্লুকোজ খাই আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এল অ্যামাইনো অ্যাসিড হিউম্যান ডাইজেস্ট করতে পারে। এখন আসো কার্বোহাইড্রেট আমরা খেলাম, খাওয়ার পরে সেটা আমরা এই যে ইয়েগুলা এনজাইমের মধ্যে যে বলছিলাম যে স্যালাইভার থেকে যে এনজাইম সিক্রেটেড হয় সেগুলা কোত্থেকে আসে? স্যালাইভারি আলফা অ্যামাইলেস। অ্যামাইলেস যেখানেই দেখবে অ্যামাইলেস সেটা বুঝবা যে কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম। আর আলফা মানে আলফা লিঙ্কেজকে ব্রেকডাউন করে। আলফা অ্যামাইলেস মানে যে কার্বোহাইড্রেটের আলফা লিঙ্কেজটা ব্রেকডাউন করে। এখন এটা মেইনলি 1:4 আলফা লিঙ্কেজের উপর কাজ করে।
তাহলে যতক্ষণ মুখে থাকে স্যালাইভারি আলফা অ্যামাইলেজকে দিয়ে এটা পার্শিয়ালি ব্রেকডাউন হয়। এরপরে যখন স্টোমাকে ঢোকে, এরপরে তো স্টোমাকে যাবে, স্টোমাকের পিএইচ কি হাইলি অ্যাসিডিক, তার মানে পিএইচ খুব লো। ওই পিএইচ এ স্যালাইভারি আলফা অ্যামাইলেজটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে ফার্দার কার্বোহাইড্রেট ডাইজেশন আর হয় না, বন্ধ থাকে। এরপরেও যখন স্মল ইন্টেস্টাইনে যাবে তখন প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ আসে এবং এই প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজের অ্যাকশনে ফার্দার ডাইজেশন শুরু হয়। তো কি করে মেইনলি 1:4 আলফা লিঙ্কেজ এর উপর কাজ করে, হাইড্রোলাইজ করে, বাট স্পেয়ার 1:6 আলফা লিঙ্কেজ এন্ড টার্মিনাল 1:4 আলফা লিঙ্কেজ। তার মানে মাঝখানের যে 1:4 আলফা লিঙ্কেজ ব্রেকডাউন করবে। আচ্ছা, 1:4 আলফা লিঙ্কেজ আর 1:6 আলফা লিঙ্কেজের মধ্যে ডিফারেন্স কি? 1:4 হচ্ছে স্ট্রেট চেন তৈরি করে আর 1:6 হচ্ছে ব্রাঞ্চ পয়েন্টে থাকে। তাহলে এন্ড প্রোডাক্ট অফ আলফা অ্যামাইলেজ ডাইজেশন আর অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড কি কি? ম্যালটোজ, এছাড়া ট্রাইস্যাকারাইডও তৈরি হয়। যে একটু আগে বললাম যে স্মল ইন্টেস্টাইনের থেকে সিক্রেটেড হয় ডাইস্যাকারাইডেজ এনজাইম। এই ডাইস্যাকারাইড এনজাইম দিয়ে ডাইস্যাকারাইড ব্রেকডাউন হবে। দেখো সাবস্ট্রেটের নাম আর এনজাইমের নামে ডিফারেন্স। সাবস্ট্রেটের নামের সাথে এএসি যোগ করে এনজাইমের নাম হয়। তাহলে ডাইস্যাকারাইড একটা নাম মনে করো মল্টোজ, মল্টোজের এনজাইম কি হবে? মাল্টেজ। সুক্রোজের এনজাইম হবে কি? সুক্রেস। ল্যাকটোজের এনজাইম কি হবে? ল্যাকটেজ। Disaccharides are located in the brush border of the small intestinal epithelial cell. এই কোশ্চেন গুলা তোমাদের ইয়েতে আসে, বলে অস্পিতে আসে, যে নেম দ্য disaccharides that we take in our diet, what are the enzymes responsible for it and the site of secretion of enzyme বা site of action of the enzyme, এভাবে আসে। এখন ওই যে 1:6 আমাদের বাকি ছিল, 1:6 আলফা লিঙ্কেজ, এটা ভাঙবে আইসোমাল্টেজ দিয়ে। Isomaltase is mainly responsible for hydrolysis of 1:6 alpha linkase. Along with maltose and sucrose, it also breaks down maltotriose and maltose. তাহলে কোন কোন ডাইস্যাকারাইড ভেঙে কোন কোন মনোস্যাকারাইড হবে এগুলা তোমাদের মাথায় রাখা লাগবে, পরীক্ষায় পারা লাগবে। এগুলো একদম বেসিক কোশ্চেন। ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ হয়, ট্রিহালোজ ভাঙলে শুধু গ্লুকোজ হয়। এটা দেখো একদম জিস্ট, যে সালাইভারি আলফা অ্যামাইলেজ কিসের উপর কাজ করলো? স্টার্চ, ল্যাকটোজ, সুক্রোজ, সেলুলোজ। সেলুলোজ তো ভাঙলো না, সেলুলোজ অ্যাজ ইট ইজ আছে। তারপরে এগুলা ভাঙলো, ভাঙার পরে লো pH stops action of salivary, low pH stops action of salivary alpha amylase। তারপরে আবার ইন্টেস্টাইনে গিয়ে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ দিয়ে ভাঙবে। একদম ফাইনালি এটা ডাইস্যাকারাইডেজ এনজাইম দিয়ে ভাঙবে, তারপরে অ্যাবজর্পশন হয়ে পোর্টাল সার্কুলেশন দিয়ে লিভারে চলে যাবে। আর সেলুলোজটা আনচেঞ্জড অবস্থায় স্টুলের সাথে পাস করবে। সেলুলোজ কিন্তু ভাঙবে না। আচ্ছা, এখন আসো যে আমাদের এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট ডাইজেশন কি পেলাম? আমরা তিনটা মনোস্যাকারাইড পেলাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। গ্লুকোজ আর গ্যালাক্টোজ হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট প্রসেসে অ্যাবজর্পশন হয়। এখানে দেখো সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1, এই ট্রান্সপোর্টার প্রোটিন সোডিয়ামের সাথে কো ট্রান্সপোর্ট হবে এবং সে একই কি বলে এটাকে ট্রান্সপোর্টার গ্লুকোজ আর গ্যালাক্টোজ ট্রান্সপোর্ট করবে। আইদার গ্লুকোজ অর গ্যালাক্টোজ, একসাথে কিন্তু গ্লুকোজ গ্যালাক্টোজ ট্রান্সপোর্ট হবে না।
সেম ট্রান্সপোর্টার কখনো গ্লুকোজ কখনো গ্যালাক্টোজ ক্যারি করবে, তাহলে SGLT1 দিয়ে SGLT1 দিয়ে ইন্টেস্টিনাল সেলে এন্টার করলো। ফ্রুক্টোজ হচ্ছে GLUT5 দিয়ে এন্টার করবে, এবং all three monosaccharides process enters the blood but by the GLUT2 receptor with the help of GLUT2 receptor. GLUT মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার। ম্যাম আবার একটু বলবেন? দুই ধরনের ট্রান্সপোর্টার ইউজ করে, একটা হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে সোডিয়াম ইনডিপেন্ডেন্ট। গ্লুকোজ গ্যালাক্টোজ ওরা সোডিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার ইউজ করে মেইনলি। SGLT1 SGLT means সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার। তার মানে দেখো এখানে সোডিয়ামও যাচ্ছে সাথে গ্লুকোজও যাচ্ছে, এবং সেম ট্রান্সপোর্টার গ্যালাক্টোজ ট্রান্সপোর্ট করবে। মনে করো একই দরজা দিয়ে তোমরা দুই বন্ধু যাবা, তাহলে একজন যাওয়ার সময় কি আরেকজন যেতে পারবা? একজন যাওয়ার সময় আরেকজন যেতে পারবে, একজনই যাবে। তো যখন গ্লুকোজ যাবে তখন গ্যালাক্টোজ যাবে না, যখন গ্যালাক্টোজ যাবে তখন গ্লুকোজ যাবে না। ঠিক আছে, তাহলে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার না, তো এই ট্রান্সপোর্টারটা গ্লুকোজ গ্যালাক্টোজ দুজনেই ইউজ করতে পারে। তোমরা কনফিউশন করো, মনে করো গ্লুকোজ গ্যালাক্টোজ একসাথে যাচ্ছে, গ্লুকোজ গ্যালাক্টোজ একসাথে যাচ্ছে না, সেম ট্রান্সপোর্টার ইউজ করছে কিন্তু একসাথে যাচ্ছে না, একসাথে যাচ্ছে সোডিয়ামের সাথে, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার। আর GLUT5 দিয়ে সবাই যেতে পারে, কিন্তু ওই যে একটা একটা এগুলা যেহেতু গ্লুকোজ গ্যালাক্টোজ যেহেতু সোডিয়াম ডিপেন্ডেন্ট প্রসেস দিয়ে যায়, ফ্রুক্টোজ ইউজেস অনলি GLUT5। ফ্রুক্টোজের কিন্তু GLUT5 ছাড়া আর কোনো উপায় নাই। এবং এটা সেলে যাওয়ার পরে আমরা অ্যাবজর্পশনের ডেফিনিশনে কি পড়ছি, এন্টার্স দ্য সেল অ্যান্ড ফ্রম দ্য সেল টু দ্য ব্লাড অর লিম্ফ, তাই তো? তাহলে সেলে গিয়ে বসে থাকলে তো আর অ্যাবজর্পশন হবে না, তা আলটিমেটলি ব্লাডে বা লিম্ফে যাওয়া লাগবে। এই তিনটা মনোস্যাকারাইড GLUT2 দিয়ে ক্যাপিলারিতে যাবে, GLUT2 ট্রান্সপোর্টার। ঠিক আছে, এখানে আর এক্সট্রা কিছু নাই। ফ্রুক্টোজ রিকোয়ার্স আ সোডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, এই কথাই আছে ছবিতে যা আছে। এখন দেখো যে এটার ক্লিনিক্যাল কোরিলেশনটা একটু জানা লাগবে, যে ল্যাকটোজ ইনটলারেন্স একটা ডিজিজ আছে। ল্যাকটোজ ইনটলারেন্স ইজ আ ক্লিনিক্যাল কন্ডিশন characterized by abnormal lactose metabolism, but it is due to deficiency of the enzyme lactase. ল্যাকটোজ এর যে এনজাইমটা আছে ল্যাকটেজ, এটা ভাঙবে কি দিয়ে? ল্যাকটোজটা ভাঙবে কি দিয়ে? ল্যাকটেজ দিয়ে। ল্যাকটেজ কোত্থেকে সিক্রিটেড হয়? স্মল ইন্টেস্টাইনাল সেল থেকে। এখন কারো যদি ডেফিসিয়েন্সি থাকে এনজাইমের, ল্যাকটেজ থাকবে না, ল্যাকটোজ ভাঙবে না। ল্যাকটোজ ভেঙে যে আমার গ্লুকোজ গ্যালাক্টোজ হয়ে অ্যাবজর্পশন হওয়ার কথা ছিল এটা হবে না। দেখো ছবিতে এটা ব্লার্ড করা। তাহলে আবার ব্যাকটেরিয়াল প্রলিফারেশন হবে, তার ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, হাইড্রোজেন তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। এর ফলে ব্লটিং, ডায়রিয়া, ডিহাইড্রেশন এগুলা ডেভেলপ করবে। ঠিক আছে, অনেকে দেখবা যে বলে আমি দুধ খেতে পারি না, আমার দুধ খেলে পেট খারাপ করে। It is due to condition lactase deficiency, due to deficiency of lactase which is known as lactose intolerance. এবং এই কন্ডিশন যাদের থাকে তারা ইয়োগার্টটা বেটার টলারেট করতে পারে, কারণ ওটাতে ল্যাকটেজ কন্টেন্ট থাকে। তারা কোনো মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট খেতে পারে না, কিন্তু তাদের খেতে হলে ইয়োগার্ট, যেটা টক দই, সেটাতে যেহেতু ওর মধ্যেই ল্যাকটেজ আছে এই জন্য তার ওটাতে ইনটলারেন্স হয় না। সাধারণত বলে যে বয়স হয়ে গেলে অনেকের এই সমস্যাটা হয়, এজিং প্রসেসের ফলে। এনজাইম ডেফিসিয়েন্সি হয়। আচ্ছা, এখন বলো তো তোমাদের মনে করো একটা বাচ্চা
3 মাস 6 মাস বয়সের, ওর ল্যাকটোজ ইনটলারেন্স আর একটা অ্যাডাল্টের ল্যাকটোজ ইনটলারেন্স, কোনটা বেশি হার্মফুল? বাচ্চার ল্যাকটেজ ইনটলারেন্স। বাচ্চার ল্যাকটোজ ইনটলারেন্স হার্মফুল, তার কারণ বাচ্চা he or she is solely fed on milk, আর আমরা যারা অ্যাডাল্ট তাদের অন্য খাবার খেয়েই আমরা বাঁচি। আমাদের জন্য দুধ একটা খুব বেশি ইম্পর্টেন্ট খাবার না, পার্ট অফ ডায়েট, বাট ইট ইজ নট দ্য only food that we consume. ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেট মোটামুটি শেষ। তোমরা এই যে বইয়ের যে ছবিগুলো আছে, ছবিগুলো দেখে একটু পড়ার চেষ্টা করবে, তাহলে মাথায় থাকবে। টেক্সট পড়লে না বেশিক্ষণ মাথায় থাকবে না। কিছু ডায়াগ্রামেটিক ছবি আছে, এই ছবিগুলো, লাল ছবিগুলো লিপিন কটের, আর চার্ট যেটা দেখাচ্ছে তোমাদের এটা হারপারের ছবি। এটা হারপারের ছবি, লাল ছবি দুটো লিপিন কটের, এটাও লিপিন কটের। আর টেবিল একটা ছিল না, এটা হচ্ছে গ্যাননের। ঠিক আছে, তাহলে এই তোমরা কি ফর্মটা ফিল আপ করছো? জি ম্যাডাম। হ্যাঁ ম্যাম করেছি। যারা 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 ক্লাসে আছো ফর্মটা ফিল আপ করে ফেলো, এটা কিন্তু 11টার পরে অফ হয়ে যাবে। হ্যাঁ, নাও প্রোটিন ডাইজেশন। প্রোটিন তোমরা বাই ডেফিনিশন পড়ছো কি, ওটা ম্যাক্রোমলিকুল। তাহলে ম্যাক্রোমলিকুল তো আর ইন্টেস্টাইনে অ্যাবসর্ব হবে না, তাহলে এটাকে কি করা লাগবে? হাইড্রোলাইসিস করা লাগবে। হোয়াট ইজ হাইড্রোলাইসিস? Hydrolysis is the breakdown in presence of water. But it must be hydrolysis to yield di and tripeptide as well as individual amino acid which can be absorbed. তাহলে প্রোটিন ব্রেকডাউন করে ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড এবং ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, যেটা অ্যাবজর্ব হতে পারে। এই কাজটা কে করে? প্রোটিওলাইটিক এনজাইম। Proteolytic enzymes are responsible for degrading protein that are produced by 3 different organs. Proteolytic enzyme কোত্থেকে আসে? আমরা দেখলাম স্যালাইভা থেকে আসে না, স্টোমাক থেকে আসে, প্যানক্রিয়াস থেকে আসে এবং স্মল ইন্টেস্টাইন থেকে আসে। স্টোমাক থেকেই প্রথমে শুরু হয়। Digestion of protein begins in the stomach. It secretes gastric juice which contain hydrochloric acid and pepsinogen. তোমাদের একটা কোশ্চেন আসে, what is the role of hydrochloric acid in protein digestion? কোন সময় সরাসরি ফাংশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, কিন্তু এটা কমই আসে। তোমাদের বেশিরভাগই মানে রোল অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন প্রোটিন ডাইজেশন। যেমন টু কিল ব্যাকটেরিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যাকটেরিয়া কিল করবে, এটা তো কমন ফাংশন। এটা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব মানে যে কোনো খাবারের জন্যই ঠিক আছে, কিন্তু প্রোটিনের জন্য স্পেসিফিক কি কাজ? সেটা হচ্ছে ফার্স্ট ইট ডিন্যাচার্স প্রোটিন, thus making them more susceptible to subsequent hydrolysis by proteases. এখন দেখো যে what do you mean by denaturation of protein? Denaturation of protein is a process by which secondary, tertiary and quaternary structure of protein is lost. তাই না? প্রোটিন যখন ডিন্যাচারেশন হয় তার কি থাকে? সব স্ট্রাকচার লস্ট হয়ে যায়, আলটিমেটলি সেটা প্রাইমারি স্ট্রাকচারে চলে যায়, তার মানে লিনিয়ার স্ট্রাকচার। এখন যদি লিনিয়ার স্ট্রাকচার হয়, চিন্তা করো কি হবে, একটা লম্বা জিনিস তুমি প্যাঁচায় গোচায় রাখলে, এটা হলো সেকেন্ডারি, টারশিয়ারি বা কোয়াটারনারি হতে পারে। ওটা যদি লম্বা করো তাহলে এর মাঝখানে যে পেপটাইড বন্ডগুলা তো এক্সপোজড হবে, তাই না? এই বন্ডগুলা যখন এক্সপোজড হবে তার ফলে প্রোটিওলাইটিক এনজাইম গুলা কাজ করতে পারবে, যেটা সেকেন্ডারি, টারশিয়ারি বা কোয়াটারনারি স্ট্রাকচারে থাকলে হবে না। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইমের কাজের ছোট একটা পরিবেশ তৈরি করে, একটা ক্ষেত্র তৈরি করে, তাই না?
তাহলে by exposing the peptide bond, it denatures protein and thus makes them more susceptible to subsequent hydrolysis by proteases by exposing the peptide bonds. আর কি করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করবে। এই যে পেপসিনোজেনটাকে অ্যাক্টিভেট করে ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনটাকে অ্যাক্টিভেট করে পেপসিনে কনভার্ট করবে। এই দুইটা কাজ মেইনলি ওর করবে। পেপসিন is a acid stable endopeptidase. আচ্ছা, আমাদের প্রোটিওলাইটিক এনজাইম মেইনলি দুই ধরনের আছে, একটা হচ্ছে এক্সোপেপটাইডেস আর একটা গ্রুপ হচ্ছে এন্ডোপেপটাইডেস। এক্সোপেপটাইডেস কি, যারা টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড ব্রেকডাউন করে, আর এন্ডোপেপটাইডেস হচ্ছে যে মাঝখানে ভাঙে। ঠিক আছে, অ্যাসিড স্টেবল এন্ডোপেপটাইডেস, তাহলে এটা কি করবে, মাঝখানে ভাঙবে, টার্মিনাল অ্যামাইনো অ্যাসিডস ক্লিপ করবে না। The chief cell of stomach as an inactive zymogen or proenzyme, that is pepsinogen. Pepsinogen initially activated হবে by hydrochloric acid, but once it has been activated, it doesn't require hydrochloric acid for further activation. It can be activated by other pepsin molecules that have been already activated. So this is called autocatalytic reaction. তাহলে আমরা কি দেখলাম, পেপসিনোজেন ইনিশিয়ালি অ্যাক্টিভেশনের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে, কিন্তু ইনিশিয়ালি যখন কিছু পেপসিনোজেন অ্যাক্টিভেটেড হয়ে পেপসিনে কনভার্ট হয়, সেই পেপসিনটা নিজেই পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করে আবার পেপসিন তৈরি করতে পারে। এটাকে অটোক্যাটালাইটিক রিঅ্যাকশন বলে, এটা পরীক্ষায় ধরে। তাহলে পেপসিন প্রোটিনের উপর কাজ করে কি তৈরি করে, পেপটাইড তৈরি করে মেইনলি। তাহলে আমি এন্ডোপেপটাইডেস দিয়ে বড় বড় টুকরায় ভাঙলাম, লার্জ পলিপেপটাইড তৈরি হলো পেপসিনের অ্যাকশনে। তারপরে আরো আমার প্যানক্রিয়াটিক প্রোটিয়েজ এনজাইম আছে, ওগুলা দিয়ে ভেঙে আরো ছোট ছোট টুকরা হলো অলিগোপেপটাইড, তারপরে অ্যামাইনো অ্যাসিড, এগুলা তৈরি হলো। সব এনজাইম গুলা আমরা কিভাবে অ্যাক্টিভেটেড হয় আগে একবার দেখে নিছি, যে ট্রিপসিনোজেনটা এন্টারোকাইনেজ দিয়ে অ্যাক্টিভেটেড হয়, তারপর ট্রিপসিন আবার ফার্দার অ্যাক্টিভেট করে, যেটা রিলিজ an activation of pancreatic zymogen mediated by the secretion of cholecystokinin and secretin. Now the activation of zymogens, enteropeptidase আর enterokinase কিন্তু একই জিনিস। এখন enteropeptidase বলে, এটাকে আগে enterokinase বলা হতো। এটা তৈরি হয় সারফেস অফ দ্য intestinal mucosal cell and converts the pancreatic zymogen trypsinogen to trypsin. এবং এই ট্রিপসিনটাও আবার অটোক্যাটালাইটিক রিঅ্যাকশন দিয়ে আরো ফার্দার ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করতে পারে। ট্রিপসিন বাকি সব এনজাইমকে অ্যাক্টিভেট করতে পারে। এখন দেখো, লুমিনাল সারফেস অফ দ্য স্মল ইন্টেস্টাইন কন্টেন্স অ্যামাইনোপেপটাইডেস। অ্যামাইনোপেপটাইডেস কি, এক্সোপেপটাইডেস। আমাদের দেখো অ্যামাইনো অ্যাসিডে কি থাকে, একটা কার্বক্সিল গ্রুপ আর একটা অ্যামাইনো গ্রুপ থাকবে। তাইলে যেটা অ্যামাইনোপেপটাইডেস, তার মানে সে এক সাইডের অ্যামাইনো গ্রুপটাকে ব্রেকডাউন করবে, আর কার্বক্সিপেপটাইডেস যেটা, সেটা অন্য সাইডে ব্রেকডাউন করবে। দুইটাই এক্সোপেপটাইডেস। তার ফলে আমরা ফ্রি অ্যামাইনো অ্যাসিড পাবো, একটা একটা করে ব্রেকডাউন করবে এবং তার ফলে আমরা ফ্রি অ্যামাইনো অ্যাসিড পাবো। এখন আসো, ফ্রি অ্যামাইনো অ্যাসিড গুলা কিভাবে অ্যাক্টিভেটেড হবে।
তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। তোমাদের অনেকক্ষণ ধরে কোনো রেসপন্স নাই, কি ব্যাপার, ঘুমায় গেছো নাকি? না ম্যাডাম। তোমাদের সবার ভিডিও অফ কেন? এমনিতেই তোমাদের চেহারা ভুলে গেছে। ম্যাডাম আসলে সবাই অপ্রস্তুত অবস্থায় তো সেজন্য সবার ভিডিও। অপ্রস্তুত অবস্থায় কেন? চেহারাই তো দেখা যায়, এর বেশি তো আর কিছু দেখা যাবে না। স্লাইডটা আচ্ছা। Free amino acids are taken into the enterocyte by sodium-linked secondary transport system of the apical membrane. না তোমরা একটু ভিডিও অন করলে আমি একটু দেখতে পারি তোমাদের কি অবস্থা। সব কার্টুন টার্টুন দিয়ে রাখছে। আর কি প্রস্তুত অবস্থা? চেহারা তো চেহারাই, চেহারা কি পাল্টায় যায় প্রস্তুত হলে? আচ্ছা ঠিক আছে। আর একজন সামনে কি দিয়ে রাখছে, হাত দিয়ে রাখছে। কদিন পরে দেখবো তোমাদের চেহারাই ভুলে গেছে। ঠিক আছে, আর চেহারা দেখো এবার দরকার মতো দেখো না। দেখবো আমরা পরে। The peptides are hydrolyzed in the cytosol to amino acids that are released into the portal system by facilitated diffusion. মানে সেলে ঢুকলো ডাইপেপটাইড ট্রাইপেপটাইড, এগুলা আবার ফার্দার হাইড্রোলাইসিস হবে অ্যামাইনো অ্যাসিডে, তারপরে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে পোর্টাল সিস্টেমে যাবে। এটা দেখো ইম্পর্টেন্ট কথা, thus only free amino acids are found in the portal after a meal containing protein. একটা প্রোটিন ডায়েটের পরে আমরা ব্লাডে আমাদের কি যাবে? অনলি ফ্রি অ্যামাইনো অ্যাসিড, কোনো ডাইপেপটাইড ট্রাইপেপটাইড কিন্তু ব্লাডে যাবে না। These amino acids are either metabolized by the liver or released into the general circulation. The concentration of free amino acids in the ECF is significantly lower than within the cells of the body. সেলের চেয়ে কিন্তু ব্লাডে অ্যামাইনো অ্যাসিড কনসেন্ট্রেশন কম, এবং এই কনসেন্ট্রেশনটা মেনটেন করে কিভাবে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম দিয়ে। যেখানেই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম দেখবা সেখানেই মনে করবা যে এটিপি দরকার। এটিপি ব্রেকডাউন হবে, সেখান থেকে এনার্জি নেবে, তার ফলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। This concentration gradient is maintained because active transport systems driven by the hydrolysis of ATP are required for movement of amino acid from the ECF into cells by at least 7 different transporter system. এই জায়গাটা লাগে 7 ধরনের ট্রান্সপোর্টার সিস্টেম আছে, এবং কোনটা কি কাজ করে এগুলো একটু লাগবে। একটা টেবিল আছে, দেখে নিও।
এবং এই যে ট্রান্সপোর্টার সিস্টেম, এখানে ট্রান্সপোর্টার সিস্টেমের যদি কোনো জেনেটিক ডিফেক্ট হয় বলে অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের ডিফেক্ট হবে। এটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার। এটা দেখো ইন শর্ট, ডায়েটারি প্রোটিন খেলা, পেপসিন দিয়ে ভাঙলো পলিপেপটাইড অ্যামাইনো অ্যাসিড, ট্রিপসিন, কার্বোট্রিপসিন, ইলাস্টেজ, কার্বক্সিপেপটাইডেস, অলিগোপেপটাইড অ্যামাইনো অ্যাসিড হলো, তারপরে অ্যামাইনো অ্যাসিড ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, স্মল ইন্টেস্টিনাল সেলে গিয়ে অ্যামাইনো অ্যাসিড ভেঙে ডাইপেপটাইড ট্রাইপেপটাইড ভেঙে অ্যামাইনো অ্যাসিড হলো, আলটিমেটলি লিভারে চলে গেল। আচ্ছা, টু ক্লাসেস অফ ডাইজেস্টিভ এনজাইম, এটা আমি বলে গেছি, এক্সোপেপটাইডেস, এন্ডোপেপটাইডেস। এন্ডোপেপটাইডেস হাইড্রোলাইজ পেপটাইড bonds between specific amino acid throughout the molecule, মানে মাঝখান দিয়ে ভাঙবে। একটু এক্সাম্পল ধরে, এন্ডোপেপটাইডেস, এন্ডোপেপটাইডেসের এক্সাম্পলের মধ্যে আছে কি পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ, এগুলো হচ্ছে এন্ডোপেপটাইডেস। আর এক্সোপেপটাইডেসের এক্সাম্পলের মধ্যে হচ্ছে কার্বক্সিপেপটাইডেস, যেটা কার্বক্সিল টার্মিনাল দিয়ে ভাঙে, অ্যামাইনোপেপটাইডেস, যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টার্মিনাল যে ওই পাশে ভাঙে, আর ডাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস তো থাকেই দুইটা পেপটাইড, ওই দুইটার মাঝখানে ভাঙে, এই তিনটাই হচ্ছে এক্সোপেপটাইডেস। ঠিক আছে? তাহলে দেখো এইটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে নাকি? এগুলো তোমাদের আসলে মেটাবলিজমে যাওয়ার আগে একটু শুরু না করে যাওয়া যায় না, এই জন্যই বলা। ফিজিওলজি তোমাদের আরো ডিটেলস বলার কথা। কোনো কোশ্চেন আছে তোমাদের? আজকে সেটা বললাম। হুম, না কোনো কোশ্চেন নাই, এগুলা মোটামুটি পড়া। আচ্ছা ঠিক আছে। আর তোমরা ইয়ে ফর্ম কয়জন ফিল আপ করছো দেখি তো? রেসপন্স 140 কেন? একজন কয়বার করে দিছো? হ্যাঁ, রেসপন্স 140 কেন? ম্যাডাম আমি তো একবারই দিয়েছি। ম্যাডাম এখন কিভাবে বুঝবো কারো দুইবার করে দিয়েছি? তোমরা মানুষ হলে না, বুঝছো? রেসপন্স 140, ক্লাসে অ্যাটেন্ডেন্স কত? এখন 107, আমি সহ 107, আর তানজিলা আছে, তার মানে 105। ঠিক আছে, তাহলে তোমরা কি ক্লাস ক্যাপ্টেন আছো না? জি ম্যাডাম আছে। আছো না? তো তুমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও তোমাদের এখানে কমেন্ট থেকে, আমি দেখবো যে কার কয়বার বেশি আছে কি আছে। ঠিক আছে? ওকে ম্যাডাম। হুম। ঠিক আছে।